This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যখন বর্ডারে যুদ্ধের আবহাওয়া সেই আবহে গৃহযুদ্ধে চলছে পাকিস্তান ভারতকে অশান্ত করতেছে বালুচিস্তান নিয়ে এখন বিপাকে পাকিস্তান বালুচিস্তানের বোলানে পাক সেনার কনভয় ফের শক্তিশালী আইডি বিস্ফোরণে নিহত 12 পাক সেনা মঙ্গলবারও পাক সেনা কনভয় বিস্ফোরণ ঘটায় বালুচ লিবারেশন আর্মি আইডি বিস্ফোরণে মৃত্যু হয় 6 পাক সেনার যার মৃত্যু সংখ্যা এখন পর্যন্ত জানা যাচ্ছে যেটা আপডেট রয়েছে আমাদের কাছে যে বিস্ফোরণে 12 পাক সেনার মৃত্যু হয়েছে নিহত 12 পাক সেনা দেখতে পাচ্ছেন সেই ছবি পাক সেনার কনভয়ে হামলার সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা আইডি ব্লাস্টে 12 পাক সেনার মৃত্যু তাহলে বারবার তো একটাই তত খাড়া হচ্ছে যে পাকিস্তানের টুকরো হওয়া কোথাও সময়ের অপেক্ষা আন্দোলন আরো তীব্র করেছে বালুচ বিদ্রোহীরা বালুচিস্তানের পাশাপাশি শিয়ালকোটেও হামলা চালানো বালুচ লিবারেশন আর্মি এই মুহূর্তে যা খবর রয়েছে বালুচিস্তানের পাশাপাশি শিয়ালকোটেও হামলা চালানো বালুচ লিবারেশন আর্মি আমার সহকর্মী তন্ময় সঙ্গে রয়েছে তন্ময় ঘরে বাইরে যেভাবে ফাঁপড়ে পড়েছে পাকিস্তান সামাল দেবে কিভাবে বালুচিস্তানের সঙ্গে যে সমস্যাটা সেটা এই মুহূর্তে আবারও প্রগাঢ়ভাবে দেখা দিল দেখো ভয়ঙ্কর ভাবে কিন্তু এই বালুচিস্তানে পাকিস্তান আর্মি বিপদে পড়ে গেছে কারণ লাগাতার শুধুমাত্র এপ্রিল মাসে প্রায় 50-এর বেশি সরকারিভাবে স্বীকার করে নিয়েছিল পাকিস্তান তাদের আর্মিকে হারাতে হয়েছিল পাকিস্তান সৈন্যের মৃত্যু হয়েছিল বিএলএর হাতে বালুচ লিবারেশন আর্মির হাতে তারপর থেকে লাগাতার আমরা দেখতে পেয়েছি সেখানে পরপর যে শহরগুলো রয়েছে সেটা কেএচ জেলার যে হাসাম শহর রয়েছে কিংবা মাস্তুং জেলাতে যে শহর রয়েছে পরপর বিভিন্ন শহর তারা দখল করছিল এমনকি জাফর এক্সপ্রেস তারা দখল করে নিয়েছিল জাফর এক্সপ্রেস উদ্ধার করতে গিয়ে যাত্রীদের পণবন্দি থেকে উদ্ধার করতে গিয়ে অনেক পাকিস্তানি সৈনিককে প্রাণ হারাতে হয়েছিল এবার বোলানে আক্রমণ আর তুমি যেটা দেখালে করি আইডি এক্সপ্লোশন আইডি বিস্ফোরণ সেনা কনভয়ে 12 জন সেনার মৃত্যু গতকাল 6 জন সেনার মৃত্যু হয়েছিল আজকে 12 জন সরকারিভাবে যেটা মানে স্বীকার করছে পাকিস্তান সব মিলিয়ে বালুচ লিবারেশন আর্মির লাগাতার যে আক্রমণ এবং একের পর এক পাকিস্তান সৈন্যের ওপর এবং কনভয়ের উপর যে আক্রমণ পরপর পুড়িয়ে দেওয়া হলো শিয়ালকোটে পরপর পাকিস্তান আর্মির যে গাড়ি ছিল সেগুলো একটার পর একটা বিস্ফোরণে উড়ে যায় আগুন লেগে যায় এইভাবে ঘরের ভিতরে যে আক্রমণ পাকিস্তান সামাল দিতে কিন্তু হিমশিম বলা তো দূরের কথা লেজে গোবরে হয়ে যাচ্ছে কোনোভাবেই বিএলএকে কন্ট্রোল তো দূরের কথা বিএলএর আক্রমণ প্রতিহত করতে পারছে না পাকিস্তান সৈন্য কোথাও কোথাও বিএলএ দাবি করছে যে পাকিস্তানি আর্মি দ্বারা পালিয়ে যাচ্ছে জেলা ছেড়ে জেলা শহর ছেড়ে যে কারণে কোয়েট এই মুহূর্তে সম্পূর্ণ অবরুদ্ধ আছে এবং গতকালকের বিস্ফোরণ আজকের বিস্ফোরণ পাকিস্তানি সৈন্যদের মৃত্যু একের পর এক দক্ষিণ বেলুচিস্তানের বা দক্ষিণ বালুচের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো পাকিস্তানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে ক্রমশ একদম পাকিস্তানের অভ্যন্তরে একাধিক জায়গায় এবং তার উপর বালুচ সীমান্ত এলাকায় সেখানে একাধিক জায়গায় যেভাবে হামলা হচ্ছে যেভাবে বিস্ফোরণের ঘটনা ঘটছে স্বাভাবিকভাবে কোথাও ঘরে বাইরে চাপবে পাকিস্তান এ কথা বলাই যায় এই কথা প্রত্যেকেই বলছেন অপারেশন সিঁদুরের পর এবার কি দেখুন পাকিস্তানের তরফ থেকে ফাঁপা হুঙ্কার তো আসছে কিন্তু ভারত তাহলে কি এরপর অপারেশন সিঁদুর 2.0 হতে চলেছে দেখুন গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু ইতিমধ্যেই হচ্ছে প্রধানমন্ত্রী নিজে থাকছেন সেই সমস্ত বৈঠকে অজিত ডোভালের সঙ্গে বৈঠক হচ্ছে তাহলে এবার আরো বড় কিছু শান্ত ভট্টাচার্যের কাছ থেকে জানবো টেলিফোন লাইনে রয়েছেন শান্ত বিরোধীদের কাছ থেকে সর্বসম্মতিভাবে আশ্বাস পেয়ে এবং কি এই দেশের সুরক্ষায় বিরোধীরা যেভাবে পাশে থাকার কথা বলেছে তাতে কিন্তু ভারতের সামরিক বাহিনীর আত্মবিশ্বাস তুঙ্গে এমনকি অপারেশন সিঁদুরের পরও কিন্তু সেই আত্মবিশ্বাস আরো বেশি তুঙ্গে রয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে অপারেশন সিঁদুর 2.0 হবে কিনা সেটা কিন্তু সময়ের অপেক্ষা এবং স্বাভাবিকভাবেই সমর বিশারদরা মনে করছেন যে যেভাবে ভারত প্রস্তুতি নিচ্ছে আর পাকিস্তানের দিক থেকে যেভাবে হুঁশিয়ারি আসছে পাকিস্তান টার্গেট করার চেষ্টা করছে ভারতীয় সামরিক বাহিনীর বিভিন্ন কাঠামোগুলোকে এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু ভারতীয় সামরিক বাহিনী নিজের দেশকে সুরক্ষায় যে কোনো সময় তারা অ্যাটাক করতে পারবে এবং সেরকমভাবে নিজেদের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনীকে নিজে প্রস্তুত থাকতে বলেছে বিশেষ করে ভারতীয় বায়ুসেনা নিজেদের এয়ার ডিফেন্স সিস্টেম এবং ভারতীয় বায়ুসেনার অন্যতম শক্তি রাফাল সুখোইকে ফ্রন্টিয়ারে একদম ফরওয়ার্ড লাইনে পাঠিয়ে কিন্তু নিজেদেরকে একেবারে শান্ত আমাদের নজর থাকবে
এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল রয়েছেন। আমি সরাসরি ব্রিগেডিয়ার সান্যালের কাছে একটা জিনিস জানতে চাইবো, ভারত কি অপারেশন সিঁদুর 2.0 প্ল্যান করছে? কারণ লাগাতার কয়েক ঘন্টা ধরে আমরা দেখতে পাচ্ছি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। কি হতে চলেছে, কিসের ছক কষা হচ্ছে? আজকে ওই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিটিং হলো বিটুইন রুলিং গভর্নমেন্ট আর অপোজিশন পার্টিতে কিরেন রিজিজু দুটো বড় কথা বলেছেন। প্রথম কথা উনি বলেছেন অপারেশন সিন্দুর ইজ অ্যান অনগোয়িং অপারেশন। তার মানে হচ্ছে অপারেশন সিন্দুর যেটা আমরা লঞ্চ করেছি ওটা শেষ হয়নি, ওটা চলছে। আর ওর চলা মানে যতক্ষণ পাকিস্তানের টেরর অ্যাক্টিভিটিস বন্ধ হবে না এই অপারেশনটা চালু থাকবে। এখন আপনি বলতে পারেন যে কন্টিনিউইং অপারেশন না অপারেশন 2.2 লঞ্চ করা হবে, কিন্তু ইস্যু হচ্ছে পাকিস্তান যদি কিছু করে ইন্ডিয়ার তার জবাব সঙ্গে সঙ্গে দেবে। ইন্ডিয়া হচ্ছে অনেকটা শক্তিশালী মিলিটারি পাওয়ার। পাকিস্তানের মিলিটারি পাওয়ার এর অবস্থা খুব যে একটা ভালো নয়। পাকিস্তান এর কাছে যে টাকা ডিফেন্স ফোর্সেসরা পায় তাতে নাকি আমি শুনেছি পাকিস্তান এই টেরর গ্রুপসের ওপরে অনেক টাকা পয়সা খরচা করে আর আর্মি নেভি এয়ারফোর্সের ওপরে কম খরচা করছে। পাকিস্তানে আমরা এটাও শুনতে পেরেছি পাকিস্তান আর্মি থেকে ওদের আর্টিলারিওয়ালারা বলেছে যে আমরা 30% এফিসিয়েন্সিতে পাকিস্তান আর্টিলারি আমরা চালাচ্ছি। যদি পাকিস্তানের সেনার অন্দরে এতই টালমাটাল পরিস্থিতি তৈরি হয়, এতটাই আর্থিক অনটন থাকে, তাহলে কোন সাহসে লাগাতার আজকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল নিয়ন্ত্রণ রেখা বরাবর একেবারে এলোপাথারি গুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তানের রেঞ্জার্সরা, যে গুলিতে ভারতের নিরীহ গ্রামবাসীরা, স্কুল পড়ুয়া ছোট ছোট ছেলে মেয়ে তারা আহত হচ্ছে? না, আমি তো শুধু একটাই প্রবলেম বললাম পাকিস্তানের, যে ইন্টারনাল মিলিটারি প্রবলেমটা কি। পাকিস্তানের ভেতরে একটা গৃহযুদ্ধ চলছে। বালুচিস্তান পাকিস্তান গভর্নমেন্টের সাথে মিলিটারির সাথে রীতিমতো লড়াই করছে। 3-4 দিন আগে বিএলএ একটা চাইনিজ মিলিটারি কনভয় আসছিল যার মধ্যে আর্মস অ্যামিনিশনের লোড ছিল। বিএলএ ওটাকে রেড করে শেষ করে দেয় আর পাকিস্তানের 15-20টা সোলজার্সদের মারে। এর আগেও কালকেও পাকিস্তান আর্মি আর বিএলএর সাথে একটা সংঘাত হয়েছে। আজকে লাহোরে আমরা শুনতে পেরেছি 2টো এক্সপ্লোশন হয়েছে। ওখানে ওরা একটা ইন্ট্রুডার ওই হেরন টাইপ একটা স্কাই এটা দেখেছে। তো পাকিস্তানের ইন্টারনাল অবস্থা খুব যে একটা ভালো নয়, গৃহযুদ্ধ মতন চলছে। আর পাকিস্তানের মিলিটারির অবস্থা খুব যে একটা ভালো নয়। এর উপরে ইন্ডিয়ার একটা মিলিটারি চাপ অলরেডি আমরা সৃষ্টি করে দিয়েছি। সো পাকিস্তান কোন দিক দিয়ে কী যে সামলাবে সেটা আমরা বুঝতে পারছি না। পাকিস্তান এখন যাবে নেক্সট 2-3 দিনের মধ্যে। এই মুহূর্তে ইসলামাবাদ এই মুহূর্তে কার্যত দিশারা। আমাদের সঙ্গে থাকুন। আর আপনারা জানেন এই যে মধ্যরাত অর্থাৎ 6-7 যে মধ্যরাত, সেই মধ্যরাতে প্রত্যাঘাতে তছনছ জঙ্গি ঘাঁটি, জঙ্গি লঞ্চিং প্যাডের নিখুঁত এয়ার স্ট্রাইক, ভারতীয় সেনার হামলা আগের আর পরের ছবি প্রকাশ্যে এসেছে। সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। ভারতের টার্গেট অ্যাটাকে স্যাটেলাইট ছবি প্রকাশ্যে। বহরমপুর ধুলিসাদ জয়সের সেখানে সদর দফতর, মুরিদকেতে ধ্বংস লস্করের সদর দফতর। সেই ছবি স্যাটেলাইট ইমেজ তুলে ধরছি আপনাদের সামনে। সম্প্রতি আমাদের যে ছবি তুলে ধরলো যে ভারতের প্রত্যাঘাতের রীতিমতো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে পাকিস্তানের মুরিদকেতে লস্করের হেডকোয়ার্টার। 25 মিনিটের নিখুঁত অপারেশনে গুড়িয়ে দেওয়া হলো লস্কর হেডকোয়ার্টার। ভারতের বদলার ছাপ রীতিমতো স্পষ্ট লস্কর ঘাঁটিতে। শ্মশানে পরিণত হয়েছে লস্করের হেডকোয়ার্টার। আমার সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার সান্যাল। ব্রিগেডিয়ার সান্যাল, আপনার কাছে জানতে চাইবো যে পাকিস্তানে আমরা কবে থেকে পাকিস্তানের সেই একই নেচার দেখছি? শাসক পাল্টাচ্ছে, সেনাবাহিনীর মাথায় যারা থাকেন তারা
পাল্টাচ্ছে, কিন্তু নেচার চেঞ্জ হচ্ছে না। পাকিস্তানের সঙ্গে যেন এই বিষয়টা ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে যে তারা জঙ্গিদের মদতদাতা। না, পাকিস্তান যখন 1971 লড়াইতে হেরে যায় তখন পাকিস্তান বুঝতে পেরেছিল যে ও ইন্ডিয়ার সাথে কোনো দিন কোনো সময় মিলিটারি সংঘাতে জিততে পারবে না। তখন ওরা নিজের মিলিটারি ফিলসফি আর দেশের ফিলসফি চেঞ্জ করলো। ইন্ডিয়াকে ওরা বললো ডেথ বাই 1000 কাটস। ইন্ডিয়াকে ছোট ছোট ঘাত মার দিয়ে কি করে ইন্ডিয়াকে আমরা দুর্বল করতে পারি আর ইন্ডিয়াকে শেষ করতে পারি, এটা হচ্ছে পাকিস্তানের ফিলসফি। সেই জন্য ওরা জেএনকেতে টেররিজম স্টার্ট করেছে 1988 থেকে। আমি জেএনকেতে ছিলাম 1990 টু 1997, আমি 3টে টেনিয়ার করেছি। পাকিস্তান টেররিজমের সাথে আমি লড়েছি, অনেক অপারেশন করেছি একদম। আর তখন 1990s প্রথমে পাকিস্তান এলিটি আমাদের সাথে দাঁড়িয়ে যুদ্ধ করত আর অনেক ফায়ার ফাইটস হচ্ছে ওদের সাথে, কিন্তু বাই এন্ড 1990s আমরা পাকিস্তান মিলিটেন্সির কোমর ভেঙে দিয়েছিলাম। তার মানে আপনার থেকে একটা কথাই আমি তুলে ধরতে পারি যে সামরিক শক্তিতে ভারতের মোকাবিলা আমি করতে পারবো না, তাই জঙ্গি পাঠিয়ে দাও, জঙ্গিদের দিয়ে তাদেরকে বিরক্ত করো, তাদেরকে বারবার সমস্যায় ফেলো। কিন্তু পাল্টা প্রত্যাঘাত করতে কি ছাড়ছে ভারত? না, ভারত পিছিয়ে যাচ্ছে না, বারবার প্রত্যাঘাত হচ্ছে, তবু পাকিস্তানের নেচার পাল্টাচ্ছে না। শর্মিষ্ঠা, তুমি বলছিলে বারবার প্রত্যাঘাতের কথা। এক এক করে আমরা সেই সমস্ত জঙ্গি ঘাঁটিগুলোর ছবি দেখাতে চাইবো যেগুলো আমাদের ভারতীয় বায়ুসেনা একেবারে গুঁড়িয়ে দিয়েছে, যা এখন শুধুমাত্রই ধ্বংসস্তূপ। এক এক করে 9টা জঙ্গি ঘাঁটি। আর এখন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি পিওকের কোটলি জঙ্গি ঘাঁটির ছবি। জঙ্গি ঘাঁটি এক কার্যত এখন শুধুমাত্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। TV9 বাংলার ছবিটা দেখুন, পিওকের কোটলি জঙ্গি ঘাঁটি যা এখন শুধুই ধ্বংসস্তূপ। এবার আপনাদের দেখাবো ভারতের অপারেশন সিঁদুরের প্রশংসায় পঞ্চমুখ। একেবারে পাকিস্তানের নাগরিক পাকিস্তানের সেনাবাহিনীকে তীব্র কটাক্ষ ছুড়ে দিচ্ছেন খোদ পাক নাগরিকরাই। আক্ষরিক অর্থে একেবারে ঘরে ঢুকে মেরেছে ভারত, যেখানে টার্গেট করেছে সেখানেই হামলা হয়েছে। ভাগ্য ভালো পাকিস্তানের সামরিক ঘাঁটিকে টার্গেট করেনি ভারত। ভারতের ছোড়া 24টা মিসাইলের একটাকেও রুখতে পারেনি পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম। এক পাকিস্তানের এই মন্তব্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুনুন সেই পাক নাগরিকের বক্তব্য। हमारा डिफेंस सिस्टम एक भी मिसाइल को इंटरसेप्ट नहीं कर सकता, एक भी मिसाइल को हम रोक नहीं सकते। सारे हमले हम रोकने में नाकाम रहे। एग्जैक्ट जो इंडिया ने टारगेट अचीव करना था वो अचीव किया है। वो जो कहते हैं ना कि इंडिया ने घुस के मारना था, इंडिया ने वाकई घुस के मारा और हम उसके मिसाइलों को रोक नहीं सके। ये हकीकत है। अब इसको आप ये मत कहें कि जी आप इंडिया की तारीफ कर रहे हैं, ये कर रहे हैं, वो कर रहे हैं। भाई जो हकीकत है वो हकीकत है। आप सुनते आ रहे हैं कि ईरान 200 मिसाइल फायर करता है, 400 मिसाइल फायर करता है, 1000 मिसाइल फायर करता है और इसराइल के अंदर जाके एक आदि गिरता है, बाकी सारे के सारे इसराइल इंटरसेप्ट कर लेते हैं। ऐसा मजबूत दिफाई निजाम है इसराइल का। लेकिन हमारे पास देख लो 24 मिसाइल छोड़े हैं इंडिया ने और एक भी नहीं हम रोक सके। और हैरानगी की बात यह कि अभी इंडिया ने किसी फौजी तनसीबात को निशाना नहीं बनाया। अभी इंडिया ने हमारे किसी छोमनी के ऊपर, कैंट के ऊपर या किसी ऐसी हसास जगह के ऊपर अटैक नहीं किया। यही 24 के 24 मिसाइल अगर हमारे किसी हसास जगह के ऊपर टारगेट किए जाते तो अब तक तो प्रोग्राम बढ़ चुका होना था। यही अगर GHQ के ऊपर फेंका गया होता तो प्रोग्राम बढ़ चुका होता, या यही किसी और हसास जगह के ऊपर मिसाइल गिराए जाते तो किसने रोकने थे? हम तो रोक ही नहीं सके भाई, एक भी मिसाइल नहीं हम रोक सके।